একটা মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমাকে অবহেলা করেছে, তোমার সাথে খুব বাজে ব্যবহার করে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, আর আজকে তুমি অনেক কষ্ট হয়ে আছো আর তুমি ভাবছো যে এই কষ্টটা কাকে বলবে, কি করে বলবে। কেউ হয়তো বুঝবে না যে তোমার ভেতরে কি চলছে। তুমি মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু মনের ভেতরে তোমার অনেক কষ্ট আছে। একটা বন্ধ রুমের ভেতরে গিয়ে তুমি নিজের চোখের জল বার করো, প্রায় দিন কান্নাকাটি করছো, ভাবছো যে কিভাবে এই কষ্ট থেকে বেরোবো। তোমরা যারা যারা আমার ভিডিওস দেখো, যারা যারা আমাকে একটুও ভালোবেসেছো, একটুও বিশ্বাস করেছো, তাহলে বিশ্বাস করো যে উপরে একজন আছে যে তোমাকে দেখছে, যে তোমার গল্পটা জানে। তুমি কষ্ট হয়ে আছো, সে জানে, সে তোমায় দেখছে। আমি জানি আমি যতই বলি তুমি হয়তো এই মুহূর্তে বিশ্বাস করবে না, কেন এখন তুমি অনেক কষ্ট হয়ে আছো, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, উপরে একজন আছে যে তোমায় দেখছে, যে তোমায় ভালোবাসে। তুমি তার সন্তান, সে জানে যে তার সন্তানের কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা তাকে দেয়া হয়েছে অনেক কিছু শেখানোর জন্য। আর যেদিন তুমি এই কষ্টটা আর সহ্য করতে পারবে না, সেদিন সে নিজে আসবে তোমাকে বাঁচাতে। এই কথাটা আমি সবসময় বলি, কোনো ডায়লগ দিচ্ছি না, আমি এটা নিজে ফিল করে তোমাকে বলছি। আর আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যে গল্পটা যখন আমিও শুনেছিলাম আমার গায়েও কাঁটা দিয়ে উঠেছিল। এই গল্পটা বড় মার গল্প। বড় মা কে তোমরা অনেকজনই জানো। কালী পুজোর সময় তো এই গল্পটা শেয়ার করছি। গল্পটা শুনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা মন দিয়ে শুনো, তোমাদের সত্যি ভালো লাগবে। আজকের গল্পটা শুরু করবার আগে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যার উপরেই বিশ্বাস করো, একটা মানুষ তো উপরে আছে যে আমাদের সবাইকে দেখছে, তাই না? আমি এটা বিশ্বাস করি এবং আমি নিজে এক্সপিরিয়েন্সও করেছি, অনেক লোককে দেখেছি এক্সপিরিয়েন্স করতে। একটা কথা কি জানো তো, ওই যে উপরে যিনি বসে আছেন না, সে আমাদের সবার ভেতরে আছে, সবার ভেতরে আছে। আর সে আমাদের মধ্যেই নিজের রূপ ধারণ করে আসে। আমাদের সবার মধ্যে সে আছে, সবার মধ্যে আছে। তুমি লাইফে যখন কষ্টে পড়বে, মনে রেখো যে তোমাকে অতটাই কষ্ট দেয়া হবে যতটা তুমি অ্যাকচুয়ালি সহ্য করতে পারো। হ্যাঁ, তোমার মনে হতে পারে যে আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, কিন্তু পারছি না করতে করতে তুমি দেখবে দিনের পর দিন কেটে যাচ্ছে। আস্তে আস্তে তুমি অনেক স্ট্রং হয়ে যাচ্ছ, আস্তে আস্তে তুমি অনেক স্ট্রং হয়ে যাচ্ছ। এখন মনে হচ্ছে সহ্য করতে পারছো না, কিন্তু একটা সময় আসবে যখন তুমি আরো স্ট্রং হয়ে যাবে। আর মনে রেখো, যেদিন সত্যি ওই উপরওয়ালার মনে হবে যে আর আমার ছেলেটা বা আর আমার মেয়েটা, আমার বাচ্চাটা আর সহ্য করতে পারবে না, সেদিন উনি নিজেই পৃথিবীতে আসে, একটা রূপ ধারণ করে তোমার লাইফে আসবে আর তোমার লাইফটাকে সে চেঞ্জ করে দেবে। আর আমি এই জিনিসটাকে অনেক বিশ্বাস করি, আর এই জন্য আমি নিজের লাইফে না এখন টেনশন নিই না। হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট অনেক কিছু জিনিস নিয়েই হয়, কষ্ট আছে, কষ্ট লাইফের একটা পার্ট। কিছু কষ্ট বলে বোঝানো যায় না, কিন্তু আমি সবসময় বলি যে তুমি না বোঝাতে পারলেও মনে রাখো যে একজন আছে, তার সাথে তোমার একটা আলাদাই সম্পর্ক। এই মানুষটা, এই যে উপরে যিনি আছেন, তাকে তুমি আল্লাহ বলো, ভগবান বলো, তুমি যা ইচ্ছা বলো, সে কিন্তু তোমাকে সব সময় দেখছে, সে তোমার গল্পটা জানে, সে তোমাকে বোঝে, সে সব দেখছে। অপেক্ষা করো আর বিশ্বাস করো যে সে তোমার জীবনে আসবে, এসে তোমাকে এই কষ্ট থেকে বার করবে, কোনো না কোনো কারুর রূপ ধারণ করে আসবে। তোমার আশেপাশে কোনো বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, তার ভেতর দিয়ে সে তোমার কাছে আসবে আর তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। এই বিশ্বাসটা রেখে পজিটিভ থেকো। আজকের গল্পটাও এমনই একটা পজিটিভ গল্প। কালী পুজোর সময়, দিওয়ালির সময়
আজকে এই গল্পটা আমি শেয়ার করছি। বেশ কিছুদিন আগেই আমাকে একজন ফোন করেছিলেন, আর আমি ছেলেটার নাম এখানে পাল্টে দিচ্ছি, বাট নাম একটু নিতে হবে, নাহলে গল্পটা ভালো করে বলতে পারবো না। তো ছেলেটার নাম আমি সঞ্জয় রাখছি। তো সঞ্জয় আমাকে ফোন করেছিল, আর সঞ্জয় আমাকে বলল যে দাদা, আমি ভগবান এগুলো কিছু বিশ্বাস করতাম না, করিও না, মানে তখন করতাম না। আমি নিজের মতোই নিজের কাজকর্ম করি, আমি বিশ্বাস করি হার্ডওয়ার্কের উপরে। ভালো ছেলেটা, বেশ ওরা হার্ডওয়ার্কে বিশ্বাস করি, নিজেরই আমার ছোট একটা ব্যবসা আছে, কাজকর্ম করি, এটাই বললো। একটা মেয়ের সাথে ওর রিলেশনশিপ শুরু হয়েছিল। মেয়েটাকে দেখতেও বেশ সুন্দর, মেয়েটা ওর সাথে বেশ ভালো করে কথা বলতো, একটা কাজের সূত্রে ওর সাথে পরিচয় হয়েছিল, বেশ ভালো কথাবার্তা বলতো। কথাবার্তা বলতে বলতে নাম্বার এক্সচেঞ্জ হলো, নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পরে একে অপরের সাথে ফোনে মেসেজে কথা বলা শুরু করলো। তারপরে তারা প্রায় দিন দেখা করতে শুরু করলো। দেখা করতে করতে যেমন হয়, ছেলেটা প্রেমে পড়ে গেল, মেয়েটাও এটাই বললো যে ও ভালোবাসে, মানে মেয়েটাও ওরকম একটা পজিটিভ জেস্টার শো করেছে। সেটা বললো যে আমি মেয়েটাকে অ্যাপ্রোচ করতাম না, কিন্তু মেয়েটাও ওরকম একটা জেস্টার শো করেছে, মানে আমি বুঝতে পেরেছি যে মেয়েটাও ইন্টারেস্টেড। তো আমি মেয়েটাকে প্রপোজ করেছি, মেয়েটা হ্যাঁও বলেছে। তো খুব ভালো সময় ওর সাথে কাটাচ্ছিলাম, 6টা মাস দেখতে দেখতে কেটে গেল। খুব ডিপলি ওর সাথে প্রেমে পড়ে গেলাম, মানে ওকে আমি পাগলের মতন ভালোবাসতাম, পাগলের মতন, কিচ্ছু ভাবতাম ওর জন্য, জান প্রাণ দিয়ে দিতাম, সব কিছু করতাম। সেটা বললো যে এমন না যে মেয়েটা আমার সাথে কিছু সেরকম ভাবে খারাপ করেছে বা আমাকে চিট করেছে, এগুলো কিছু করেনি, কিন্তু যেটা বেশিরভাগ রিলেশনশিপে হয়, ওই নার্সিজম কথাটা, সেলফিশ। মেয়েটা ওকে আস্তে আস্তে ওকে অবহেলা করতে শুরু করলো। অবহেলা মানে কি বলবো, মানে ইচ্ছে হলে কথা বলতো, না হলে কথা বলতো না, ইচ্ছে হলে মেসেজ করতো, নাহলে করতো না। একদিন মেসেজ করে 10 দিন গায়েব। মেসেজ করলো ছেলেটা, সিন করে ছেড়ে দিল, কোনো রিপ্লাই না। আগে কিন্তু সারাক্ষণ রিপ্লাই করতো, মেসেজ করতো, কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছুরই আপডেট দিত। হঠাৎ করে এগুলো করা বন্ধ করে দিল। ছেলেটা বললো, আমি খোঁজও নিয়ে দেখলাম যে অন্য কোনো ছেলের সাথে ওর অ্যাফেয়ার চলছে কিনা, দেখলাম যে না, সেরকম কিছুই না, কিন্তু হয়তো একে আর ভাল লাগছিল না। তো বলছিল ছেলেটা যে আমাকে খোলাখুলি বলতে পারতো যে আমি এখন রিলেশনশিপে কন্টিনিউ করতে চাইছি না, কিন্তু এইভাবে আমাকে টর্চার করে, মানসিকভাবে একটা টর্চার মধ্যে রেখে, মানে হ্যাঁও বলছে না, নাও বলছে না, এইভাবে আমাকে টর্চার করছে। শেষমেশ একদিন ওকে ছেলেটা বললো যে আমি ওর সাথে খোলাখুলি কথা বলার চেষ্টা করেছি, তো আমার সাথে একটু খারাপ ব্যবহার করলো। আমাকে বললো যে দেখো, আমি এখন অনেক কাজের চাপে আছি, তুমি আমাকে এত এটা নিয়ে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব কথাটা ইউজ করেছে। তো ছেলেটার খুব গায়ে লেগেছে, খুব গায়ে লেগেছে, যেই মানুষটাকে আমি একটা বাচ্চার মতন ভালোবেসেছি, সে মানুষটা যখন আমাকে বলছে আর ডিস্টার্ব করো না, তখন আমি আর মানে গায়ে, মানে আমার মান সম্মানে লেগে গেছে, তাই আমি আর ওর কাছে আর যেতে পারলাম না, আমি সরে গেছি ওখান থেকে। সেটা বললো যে দাদা, এত কঠিন ছিল না ওকে ছাড়া, আমি বলে বোঝাতে পারবো না। এতটা সময় ওর সাথে কাটিয়েছি, ওর সাথে থাকা, খাওয়া, ঘুরতে যাওয়া, শপিং করা, আমি পাগল হয়ে যাচ্ছিলাম, একদম পাগল হয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যেই ছেলেটার আরেকটা বন্ধু ওকে ইনভিটেশন দেয় যে কালী পুজো আছে, একটু আয়, আমাদের এখানে পুজো হয়, মজা করব, আয়, আড্ডা দেব। ছেলেটা যাওয়ার ইচ্ছে থাকে না, তাও দেখে যে কি করব বাড়িতে বসে। তো নৈহাটি, যেখানে বড় মার পুজো হয়, বড় মা তোমরা জানো কে, কালী ঠাকুরের বিশাল বড় একটা মূর্তি যে বড় মা বলা হয়। আমিও তার ব্যাপারে খুব একটা বেশি ডিটেলে জানি না, এবং আমি যাইও নি কখনো, কিন্তু ছেলেটা নিজের বন্ধুর কথাতে যায় ওখানে গিয়ে 2 দিন থাকে। এখান থেকে ছেলেটা আমাকে বলছে যে দাদা, আমি যখন নৈহাটিতে যাই আর যখন এই বড় মার উৎসব হয়, বলে আমি এর আগে দুর্গাপুজোতে যাই, প্যান্ডেল দেখি, ঠাকুর দেখে আলাদা করে প্রণাম করে, এগুলো আমি কিছুই করি না, মানে এরকম না যে ঠাকুরের উপরে আমার কোনো ইয়ে আছে, বাট আমি যেতামও না, আমার কোনো ইন্টারেস্টও ছিল না। বলে সেদিন যখন ওই বড় মাকে দেখলাম না, বলে দাদা, আমি কিছুক্ষণের জন্য না কোনো অন্য দুনিয়াতে চলে গেছিলাম।
আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে আর আমার চোখ থেকে জল বেরোতে লেগেছে। আর ছেলেটা আমাকে বলছে যে আমি যেন এরকম ফিল করছি একটা গাটা একদম মানে কেউ ধরে নিচ্ছে, আমাকে একদম আঁকড়ে নিচ্ছে গাটার মধ্যে, আমি আর আমার মধ্যে নেই। আর ঠিক বড় মা এরকম মনে হচ্ছে আমাকে বলছে যে সঞ্জয় তুই চিন্তা করিস না বাবু, আমি তোর সাথে আছি। যেরকম একটা মা নিজের ছেলে যখন কষ্ট পায় তাকে যেইভাবে বলে ঠিক সেইভাবে ছেলেটা বললো দাদা আমার মা নেই। তখন আমাকে বললো যে আমার মা নেই। আমার মনে হলো যে আমাকে এরকম আঁকড়ে ধরে আমার মা আমাকে জড়িয়ে বলছে যে তুই কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। এমন হয়, বিশ্বাস করো হয়। আর ছেলেটা তারপরে যেটা আমাকে বললো সেটা হচ্ছে যে সেদিনের পর আমি বড় মাকে খুব মানি। আর ঠিক 3 মাস বাদে আমার জীবনে আরেকটা মানুষ এলো। এখানেও একটা ইন্টারেস্টিং গল্প, এটাতে আরেকটা ভিডিও বানাতে পারি, কিন্তু আমি এখানে একদম শর্টে বলবো যে 3 মাস পরে ওর লাইফে আরেকটা মেয়ে এলো। এই মেয়েটার সাথে এখন 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর আই গেস। হ্যাঁ ঠিক, আমার একটু কনফিউশন হচ্ছে, 2 বছর বললো না। হ্যাঁ এই ঘটনাটা বোধহয় 2 বছর আগে হয়েছিল, যেটা বোধহয় আমি ঠিক একটু ভুলে গেছি, যেহেতু অনেকজনের সাথে ওর সাথে অনেকগুলি কথা হচ্ছিল। যাই হোক, তো এই মেয়েটার সাথে আপাতত 2 বছর হয়ে গেছে। ব্রেকআপটা বোধহয় 2 বছর আগে হয়েছিল ওই আগের মেয়েটার সাথে। তো যাই হোক, তো 2 বছর হয়ে গেছে। আর যেটাও বললো সেটা হচ্ছে যে এই 2 বছরে দাদা এই মেয়েটাকে আমি প্রপোজও করিনি। আগে যেরকম ওই মেয়েটার পিছনে আমি পালিয়ে পালিয়ে গেছিলাম, পাগলের মতন পিছনে যেতাম, এগুলো কিচ্ছু করিনি। এই মেয়েটার সাথে আমার খুব ভালো বন্ধু আছে, আর আমি হয়তো ওকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানি না যে এটাই ভালোবাসা কিনা। কিন্তু আমার ওকে খুব ভাল লাগে, আমি ওকে খুব সম্মান করি, খুব সম্মান করি। ওই মেয়েটাও আমাকে খুব সম্মান করে, আমার জন্যে অনেক কিছু করে, আমিও ওর জন্য অনেক কিছু করি। আমি ওকে প্রপোজ করিনি, ও আমাকে প্রপোজ করেনি, জানি না আগে কি হবে, কিন্তু আমি খুব খুশি যে এমন একটা মানুষ এসছে আমার জীবনে। আরো সত্যি আমাকে মায়ের মতন ভালোবাসা দিয়েছে। মানে আমি খেয়েছি কিনা তাতে কিন্তু ওর যায় আসে, মানে ও কিন্তু খোঁজ নেয় আমি খেয়েছি তো, এই খবরটাও নেয়। এটাই আমার জন্য অনেক দাদা, এটাই আমার জন্য অনেক। আমার মা নেই, ও যে আমাকে ফোন করে বলে যে তুই খেয়েছিস কিনা, এটাই আমার জন্য অনেক। তুই বাড়ি ফিরেছিস কিনা, তুই কখন বাড়ি ফিরবি। আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে ওই মানুষটার একটু হলেও খারাপ লাগবে, এটা ভেবেই আমার মনে হয় যে এটাই অনেক বড় পাওনা আমার জন্য। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কষ্ট হয়, কিন্তু এই কষ্ট থেকে তোমাকে ওই উপরে যিনি আছেন সে কিন্তু বাঁচিয়ে নেয়। এই গল্পগুলো কিন্তু আসল, এই গল্পগুলো কিন্তু নকল নয়। বিশ্বাস রাখো নিজের উপরে। যদি কাউকে ভালোবেসে থাকো, সেই মানুষটা তোমার সাথে যা ইচ্ছে করুক, মনে রেখো যে উপরে যিনি বসে আছেন সে কিন্তু দেখছে, সে তোমাকে বাঁচিয়ে নেবে। কাউকে ভালোবাসাটা পাপ নয়, তাই মন খুলে ভালোবাসো, চিন্তা করো না, ভালোবেসেছো যখন শেষমেশ তোমার সাথে ভালোই হবে, আর সেই ভালোবাসা ফিরে আসবে। তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক, মায়ের আশীর্বাদ তোমরা পাও, এটাই আমি কামনা করব। তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।